তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল তার ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলা লেকচার 7 অর্থাৎ ধ্বনি পরিবর্তন 2। আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি একটু কমেন্ট করে জানাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, আজকে আমাদের লেকচার, হ্যাঁ অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো। ওকে, হ্যাঁ তোমরা সবাই যারা যুক্ত হয়েছে ক্লাসটি অবশ্যই 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 শেয়ার করে দিবা, ঠিক আছে? যত বেশি শেয়ার হবে তত বেশি প্রসার হবে। হ্যাঁ মনে হয় আমাকে দেখা যাচ্ছে না, এবার হয়তো দেখা যাবে। আচ্ছা ওকে, আমি আজকের আমাদের যে ক্লাস, আজকের ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় অংশটুকু পড়ব। দ্বিতীয় অংশ বলতে গেলে আজকে আমরা ধ্বনি পরিবর্তনের পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? ওকে, দেখো আমরা প্রথম দিন ক্লাস যখন করেছিলাম ধ্বনি পরিবর্তনের, অর্থাৎ প্রথম যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা দেখেছিলাম স্বরসঙ্গতির আগ পর্যন্ত, এবং সে সময় আমাদের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আমরা স্বরসঙ্গতি থেকে আজকের পড়াটা স্টার্ট করব। ওকে, লক্ষ্য করো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি দেখো, স্বরসঙ্গতি হচ্ছে স্বরধ্বনির মিল রক্ষায় এক স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। এবং স্যার আপনার মাথায় কি, মাথায় কি? নাইম ইসলাম, স্বাগত জানাই। হ্যাঁ, যুক্ত থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু পাবা। আচ্ছা, ফোনটা একটু সামনে রাখি, সাইডে রাখতে। ওকে, লক্ষ্য করো, দেখো বলছি কি যে এক স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনির মানে মিল রক্ষা করে চলা, মিল রক্ষা করে চলা মানে মিল রক্ষা করতে গিয়ে এক স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন হয়। আমি গতদিন একটি গল্প বলেছিলাম, হুম, 4 থেকে 4 এটা দেন। আচ্ছা এটা দিচ্ছি, দেখাচ্ছি, ওয়েট অপেক্ষা করো। আমি গতদিন তোমাদেরকে একটা গল্প বলেছিলাম যে তিন বন্ধু তিনটে হচ্ছে কি একটু আহ স্বভাব একটু খারাপ, ঠিক আছে? অভদ্র, অভদ্র তিন বন্ধু, অভদ্র, ঠিক আছে? একটা আছে কি ভদ্র। তো আমরা যদি এই ভদ্রটাকে এই তিনটার সাথে যদি যুক্ত করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? মোট 4 জন মিলে কি হবে? 4 জনই ভদ্র হবে, হয় ভদ্র হবে নয়তো অভদ্র হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ একজনের সাথে মিশে আরেকজন নষ্ট হয় আবার ভালোও হয়, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এইরকম। অর্থাৎ যাই হোক, এখানে মূল কথা হলো আমি বলতে চাচ্ছি যে একজনের প্রভাবে আরেকজন যখন পরিবর্তন হবে, চেঞ্জ আসবে, আরেকজনের ভিতরে যে চেঞ্জ আসবে সেই চেঞ্জটাই কি? সঙ্গতি। সঙ্গ থেকে সঙ্গতি, ঠিক আছে? আমরা একটু এইভাবে মনে রাখবো। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ যদি টানি, লক্ষ্য করো, একটা শব্দ লিখলাম ভিখারি। এই ভিখারির শব্দের দিকে একটু তাকাও, ভিখারি থেকে হয়ে গেল কি? ভিখিরি। ভিখিরি, দেখো এই যে ভিখারি থেকে ভিখিরি হলো, অর্থাৎ এই যে ভয়ের শিকারে ভি ছিল, ভয়ের শিকারে ভি থাকলো, রয়ের শিকারে রি ছিল, রয়ের শিকারে রি থাকলো, কিন্তু এই জায়গাতে ছিল ক্ষয়াকারে খা, এটা হয়ে গেছে ক্ষয়ের শিকারে খি। অর্থাৎ এই যে আকার, এই আকারটা এই পাশে গিয়ে রস্বইকারে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন যে হলো, লক্ষ্য করো, এই যে পরিবর্তন হলো না, এই যে রস্বইকার, এই যে রস্বইকার, এরা দুইটা ঠিক থেকেছে, এই দুইটা ঠিক থেকেছে, এবং এই দুইটার প্রভাবে মাঝখানের আকারটা রস্বইকারে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ তিনজনের প্রভাবে যে একজন ছিল, এদেরকে যখন একসাথে রাখা হলো তখন এই চারটা, এই তিনটা মানে তিনটার একটা চারটা হলো, এই তিনটা করলো কি? এই একটাকে জোর করে, হ্যাঁ, টর্চার করে বলছে আমরা যেহেতু অভদ্র, আমরা যেহেতু দুষ্টুমি করি, তুইও আজ থেকে দুষ্টুমি করবি, বুঝছিস দুষ্টু? এইভাবে এটাকে আর কি দুষ্টু বানিয়ে ফেলছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো কি? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটার প্রভাবে অন্যটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? আমরা তখন সেটাকে বলবো আমরা সেটাকে সঙ্গতি বলবো। এখন দেখো সঙ্গতিটা কার রক্ষা হয়েছে? স্বরধ্বনির। এই জন্য আমরা নাম দিয়েছি স্বরসঙ্গতি, ঠিক আছে? তাহলে নাম কি দিয়েছি?
স্বরসঙ্গতি। এইটুকু বুঝেছো কিনা একটু বলো, এতটুকু কথা বুঝেছো কিনা একটু বলো। আমি যে কথাটুকু বললাম এই এতটুকু বুঝেছো কিনা বলো, এর বেশি বুঝার দরকার নেই, এতটুকু বুঝেছো কি? আচ্ছা, এবার আসো আমরা একটু এই হে যে কোনো মিনিট। ওকে, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট একটু সামনে আগাই। আচ্ছা, শোনো আমার কথা শোনো, আমি কি বলি। আহ তোমরা, আচ্ছা, 4 থেকে 4 এটা অন্তঃসরাগম দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা কখনোই অন্তঃসরাগম হবে না, এটা হবে অন্তঃসরলোপ। যদি এরকম হতো 4 থেকে 4ই যদি হতো, তাহলে সেটা দেখো 4 থেকে 4 ই যুক্ত হয়েছে শেষে, তাহলে তখন এটা অন্তঃসরাগম হতো। কিন্তু যখন এটা উল্টো হয়ে গেছে, 4ই থেকে যখন 4, তখন সেটা হবে কি অন্তঃসরলোপ। ঠিক আছে, এটা হবে। বুঝেছ? বুঝেছো কি? আশা করছি বুঝছো। তাহলে আমরা একটু সামনে এগোই, হ্যাঁ। হুম, এখন আসো মূল আলোচনায় আসি। আমি বললাম যে আমি এইমাত্র বললাম স্বরসঙ্গতির কথা, হ্যাঁ, স্বরসঙ্গতির কথা, যে স্বরসঙ্গতিতে আমাদের আজকের ক্লাসে তো স্লাইড হবে না গো। আজকের ক্লাসে আমি স্লাইড ছাড়া করেছি, আজকের ক্লাসে শুধু লিখবো। ঠিক আছে, স্লাইড করতে অনেক সময় লাগে, সময় নষ্ট হয়, পড়াশোনা হয় না। তো যে কারণে স্লাইডটা করা হয়নি। তোমরা একটু দেখো, আশা করছি সব বুঝবে। ওকে, আমি তো তোমাদেরকে সময় দেই লিখার জন্য। আচ্ছা, দেখো তো স্বরধ্বনি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। মনে করো দুইটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি। যেমন আমি একটা উদাহরণ লিখি, লিখলে বুঝবো ভালো। এই যে শিকা, শিকা থেকে কি শিকে। লক্ষ্য করো তো, এই যে প্রথম বর্ণের সাথে রস্বইকার, দ্বিতীয় বর্ণের সাথে আকার, প্রথম বর্ণের সাথে রস্বইকার, দ্বিতীয় বর্ণের সাথে যে কি হয়ে গেছে, একার হয়ে গেছে। দেখো এই যে আমি আবারও বলছি যে দুইটা বর্ণের সাথে দুইটা স্বরধ্বনি ছিল, এখানে প্রথম স্বরধ্বনিটা ঠিক আছে, পরের স্বরধ্বনিটা চেঞ্জ হয়ে গেছে, এইকার হয়ে গেছে, অর্থাৎ আকারটা এখানে এসে এইকার হয়ে গেছে। অর্থাৎ এই রস্বইয়ের প্রভাবে, এই রস্বইয়ের প্রভাবে এই আকারটা এইকারে রূপান্তরিত হয়েছে। এটাকে বলা হয় সঙ্গতি রক্ষা করা। ঠিক আছে, একজনের প্রভাবে অন্যজন সঙ্গতি রক্ষা করলো। তাহলে আমরা মূলত দুইটা বর্ণ দেখছি, তাহলে আমরা লিখতে পারি না এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি। এই স্বরধ্বনিটা কি হয়েছে, প্রথমটা ঠিক আছে, পরেরটা যে এইরকম চেঞ্জ হয়ে গেছে, দেখো এই যে একার হয়ে গেছে, আকারটা একার হয়ে গেছে, অর্থাৎ এইরকম চেঞ্জ হয়ে গেছে। আমার কথা বুঝতেছো কি? আশা করছি বুঝতে পারবে। আবারও মনে করো এরকম যে এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, যখন এই পাশে গেল পরিবর্তন হলো, পরিবর্তন হওয়ার সময় দেখা গেল প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, পরেরটা ঠিক আছে। ঠিক আছে, আবার দেখা গেল এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, এই পাশে যে কোনোটাই আর ঠিক নাই, দুইটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি এই কথাটা, যে দুইটা স্বরধ্বনির মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম স্বরধ্বনিটা ঠিক আছে, কোনো চেঞ্জ নাই, কিন্তু পরের স্বরধ্বনিটা ঠিক নাই, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। আবার এরকম ঘটনা ঘটেছে যে প্রথম স্বরধ্বনিটা ঠিক আছে, মানে ঠিক নাই, পরেরটা ঠিক আছে, অর্থাৎ এইটা চেঞ্জ হয়ে গেছে, এইটা ঠিক আছে, এই জন্য এটা টিক দিলাম যে এটা ঠিক আছে, এটা ঠিক নাই। আবার দেখা গেছে এরকম একটা ঘটনা ঘটলো, দুইটা স্বরধ্বনি দুইটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটেছে। আবার এক জায়গায় দেখা গেছে যে তিনটা স্বরধ্বনি, তিনটা স্বরধ্বনির মধ্যে প্রথমটা এবং শেষেরটা দুইটাই ঠিক আছে, কিন্তু মাঝেরটা আর
ঠিক নাই। ঠিক আছে, এই ধরনের চেঞ্জও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি তোমাদেরকে এই জায়গাতে 4টা পরিবর্তন দেখাইছি। কয়টা? 4টা পরিবর্তন তোমাদেরকে আমি দেখিয়েছি। এই 4টা পরিবর্তনের দিকে একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, দেখো বুঝতে পারবে। বলছি প্রথম দুইটা, মানে এইটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনি। দুইটার মধ্যে প্রথমটা ঠিক আছে, এই স্বরধ্বনিটা ঠিক আছে, কিন্তু পরেরটা এপাশে এসে চেঞ্জ হয়ে গেছে। এই যে এরকম, প্রথমটা ঠিক আছে, পরেরটা এসে এই জায়গাতে এইকার হয়ে গেছে। প্রথমটা ঠিক আছে, দেখো রস্বই রস্বই ঠিক আছে, কিন্তু পরেরটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে দেখো প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, পরেরটা ঠিক আছে। আবার এরকম হয়েছে দুইটাই চেঞ্জ হয়ে গেছে, আবার কি হয়েছে মাঝখানেরটা চেঞ্জ হয়েছে। তাহলে এই যে প্রথমটা যখন ঠিক আছে, প্রথমটা কি ঠিক আছে, তখন সেটার নাম আমরা দিব প্রগত। কি নাম দেব? প্রগত। যখন পরেরটা ঠিক থাকবে, পরেরটা ঠিক আছে, এই যে প্রথমটা ঠিক নাই, পরেরটা ঠিক আছে, তখন সেটার নাম আমরা দেব পরাগত। এবার লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই ঠিক নাই, অর্থাৎ দুইটাই চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা সেটার নাম দিব কি? অনন্য সমীভবন, সরি স্বরসঙ্গতি। এরপর যখন আমরা মাঝেরটা দেখছি যে মাঝেরটা ঠিক নাই, তখন সেটার নাম দিব আমরা কি? মধ্যগত। কি নাম দিব? মধ্যগত। একটু দেখো আমি রিপিট করছি, একটু লক্ষ্য করো। প্রগত, প্রগত দেখো তো প্রথম বর্ণ কি আছে? প্রথম বর্ণ আছে আমার, প্রথম বর্ণ কি আছে? প্রথম বর্ণ আছে পয়রফলা। সুতরাং আমরা লিখব কি? প্রথমটা ঠিক। কি লিখব? প্রথমটা ঠিক। এবার দেখো পরাগত, পরাগততে কি আছে? পর অপর কথাটা আছে, তাহলে আমরা বলবো কি? পরেরটা ঠিক। কি বলবো? পরেরটা ঠিক। এরপরে দেখো অনন্য, অনন্যতে কি? দুইটার মধ্যে কোনোটাই ঠিক নাই, তাহলে আমরা এটা লিখব কোনোটাই, কোনোটাই ঠিক নাই বা নেই। ঠিক আছে, মধ্যটার দিকে দেখো, মধ্যটা ঠিক নাই, তাহলে আমরা লিখব যে মধ্যেরটা ঠিক নাই, মধ্যের টা ঠিক নেই। ঠিক আছে, তাহলে একটু আরেকবার চোখ বুলিয়ে নাও। দেখো প্রগত, প্রগত মানে কি? প্রথমটা ঠিক থাকবে, এই যে দুইটা স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনির মধ্যে প্রথম স্বরধ্বনিটা ঠিক আছে এই পাশে গিয়ে, কিন্তু পরেরটা ঠিক নাই। প্রথমটা ঠিক মানে সেটা হলো প্রগত, পরেরটা ঠিক মানে সেটা হলো পরাগত, মাঝেরটা সরি দুইটাই ঠিক নেই যেটা, সেটা হলো অনন্য, আর যেটাতে মাঝেরটা ঠিক নাই সেটাকে বলবো কি? মধ্যগত। বুঝেছো না বুঝো নাই? একটু কমেন্ট করে জানাও। বুঝেছো না বুঝো নাই? একটু কমেন্ট করে জানাও। হৃদয় আহমেদ, মাত্র আসলাম স্যার। আচ্ছা, যুক্ত থাকো। বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা একটু উদাহরণটা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা হৃদয় খান, যুক্ত থাকো। আমরা আশা করছি ভালো কিছু পাবে। হ্যাঁ, যুক্ত থাকো। ওকে, আচ্ছা ক্লিয়ার। এবার আসো, দেখো তো আমি এই জায়গাতে কয়েকটা শব্দ রেখেছি উদাহরণে। দেখো প্রথম বর্ণের সাথে কি আছে? প্রথম বর্ণের দিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও, অনেকগুলো উদাহরণ আছে, তোমরা একটু নিজেরা নিজ দায়িত্বে দেখে নিবে, আমি দুই একটা বুঝিয়ে দিব। দেখো বর্গীয় জয় রস্যু তয় আকারে তা, অর্থাৎ প্রথম বর্ণ হচ্ছে রস্যুকার, পরের বর্ণ আকার। দেখো এই পাশে এসে যে কি পরিবর্তন হয়েছে, এই রস্যুকারটা ঠিক আছে, আকারটা ওকার হয়ে গেছে, অর্থাৎ প্রথমটা ঠিক আছে না নাই? একটু বলো তো। এই দেখো প্রথম বর্ণটা ঠিক আছে, অর্থাৎ প্রথমটা ঠিক মানে কি? প্রগত সমীভবন। ঠিক আছে, প্রথম বর্ণ ঠিক মানে সেটা হলো প্রগত সমীভবন। এবার দেখো শিকা, এ দেখো রস্বইকার, রস্বইকার, আকার, একার, অর্থাৎ পরের বর্ণটা চেঞ্জ হয়েছে, প্রথম বর্ণটা ঠিক আছে, তাহলে এটা কি? এটা হলো প্রগত। আচ্ছা, কিচ্ছু বুঝতাছি না কেন? আচ্ছা, তুমি পরে এসেছো, পরে এসেছো এই জন্য বুঝছো না। আমি এই কথা বললাম যে প্রথম বর্ণ, লক্ষ্য করো এখানে এই যে তালব্য স্বরঋষিকার আছে না, এটা কি প্রথম স্বরধ্বনি না? আচ্ছা, আমি আরেকটা উদাহরণ টানি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বলছি কি, বলছে একটা শব্দ মিথ্যা, মিথ্যা থেকে কি? মিথ্যে। একটু লক্ষ্য করে দেখো, ব্যঞ্জন বর্ণগুলো সব ঠিক আছে, স্বরবর্ণগুলো
স্বরবর্ণগুলো চেঞ্জ হয়েছে কিনা একটু লক্ষ্য করো তো। চেঞ্জ হয়েছে, দেখো প্রথম বর্ণে কি আছে, হ্রস্ব ইকার, দ্বিতীয় বর্ণে কি আছে, আকার, কি আছে, আকার। ওকে, এরপরে দেখো এই জায়গাতে এসে কি হয়েছে, প্রথম বর্ণ হ্রস্ব ইকার, পরের বর্ণটা দেখো তো কিকার, পরের বর্ণ একার। এবার লক্ষ্য করো প্রথম বর্ণ রস্বই রস্বই, ঠিক আছে না, একেবারে সব ঠিকঠাক আছে, কিন্তু দেখো পরের বর্ণ আকার হয়ে গেছে কি, একার হয়েছে, অর্থাৎ পরের বর্ণটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানে পরের বর্ণটা ঠিক নাই। এই যে প্রথম বর্ণ যে ঠিক আছে, প্রথম বর্ণটা যে ঠিক আছে, এই জন্য এইটাকে বলবো কি, প্রগত স্বরসঙ্গতি। কি বলবো, প্রগত স্বরসঙ্গতি। এবার বুঝছো না বুঝো নাই, এবার বুঝছো, এবার বুঝেছো, একটু কমেন্ট করো। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ নিই আমরা, যেমন লিখা থেকে লেখা। দেখো লিখা একটা শব্দ, দেখো আমি লিখছি, লিখা থেকে, লিখা থেকে লেখা, লেখা। দেখো তো প্রথম বর্ণের সাথে কি আছে, রস্বই আছে, পরের বর্ণের সাথে কি আছে, আকার আছে। এবার দেখো প্রথম বর্ণের সাথে কি হলো, একার, পরের বর্ণটার সাথে কি হলো, আকার। আমরা স্বরসঙ্গতি করছি কেমন, দেখো এই যে আকারটা, আকার, দেখো তো ঠিক আছে না, কোনটা ঠিক আছে, পরেরটা ঠিক। তাহলে দেখো তো প্রথম বর্ণ রস্বই, প্রথম বর্ণ এ, অর্থাৎ প্রথমটা কি ঠিক আছে, প্রথমটা ঠিক নাই, পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক মানে কি, পরাগত, সহজ কথা, পরেরটা ঠিক মানে কি, পরাগত। বুঝেছো না বুঝো নাই? আচ্ছা, এবার আসো, হুম, দেখো তো আচ্ছা, শামীম একটা প্রশ্ন দেখছি, এখনই থেকে এখনই, এটা বিশেষ নিয়মে কিভাবে, আচ্ছা এটা হচ্ছে চলিত রীতির, অর্থাৎ আহ তোমার বাংলা ভাষার যে স্বরসঙ্গতি আছে, সেই স্বরসঙ্গতি থেকে এটা এখনই থেকে এখনই, এরকম কয়েকটা আছে, এখনই থেকে এখনই, উর্নি থেকে উরুনি, ঠিক আছে, সরি, উরুনি থেকে উর্নি, এইগুলো একটু মনে রেখো কেমন, এগুলো একটু মনে রেখো, এগুলো থেকে আহ প্রশ্ন হয়, কয়েকটা আছে, বেশি নেই, কয়েকটা আছে, একটু এটা দেখে নিবে কেমন। এটা হচ্ছে চলিত রীতির, মানে এটা বাংলা, খাঁটি বাংলার। ওকে, এই জন্য বলা হচ্ছে বিশেষ নিয়মে, এটা একটু আলাদাভাবে বলা আছে, তবে এটা হচ্ছে মধ্য স্বরাগম আর ওটা হচ্ছে মধ্য স্বরলোপ, যে দুইটা কথা বললাম। আচ্ছা, এবার আসো, বলছি পরাগত, সরি পরাগত উদাহরণটা দিলাম, এবার আসো আমরা একটু দেখি, আহ জিলাপি, একটা শব্দ লিখলাম কি, জিলাপি, জিলাপি থেকে কি, জিলাপি থেকে জিলিপি, কি বলছি, জিলিপি। লক্ষ্য করো এই যে প্রথম বর্ণ হ্রস্ব ইকার, পরের বর্ণ আকার, তারপরের বর্ণ হ্রস্ব ইকার। এবার দেখো প্রথম বর্ণ কি, হ্রস্বই, পরের বর্ণ হ্রস্বই, তারপরের বর্ণ হ্রস্বই, আমরা কিন্তু স্বরধ্বনির পরিবর্তন দেখছি, ঠিক আছে, হ্রস্বই। ওকে, এবার আসো, প্রথম বর্ণ ঠিক আছে, শেষের বর্ণ ঠিক আছে, মাঝের আকারটা হ্রস্বইকারে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ মাঝেরটা ঠিক নেই, এই জন্য এটাকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো মধ্যগত স্বর সংগতি। বুঝেছো, হ্যাঁ বুঝেছো। আচ্ছা,
এরপরে দেখো আমি আরেকটা শব্দ টানছি এখানে, আহ ধোকা থেকে ধুকো, লক্ষ্য করো। ধোকা থেকে, ধোকা থেকে ধুকো, ধোকা থেকে ধুকো, পোষ্য থেকে পুষি, এরকম। আচ্ছা, বিকাকিনি থেকে, সরি, বিকাকিনা থেকে বিকিকিনি। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখাচ্ছি, ওইটা দেখাচ্ছি, ওয়েট, অপেক্ষা করো একটু। দেখো, এখানে প্রথম বর্ণটার সাথে কি আছে? ওকার। পরের বর্ণটার সাথে কি আছে? আকার। এখানে এসে কি হলো? প্রথম বর্ণ হ্রস্ব, পরের বর্ণ কি? ও। দেখো তো, প্রথমটা শেষেরটা মিল আছে? কোনোটাই মিল নাই। তার মানে কি এটা? এটা হলো অনন্য স্বরসঙ্গতি। বুঝছো না বুঝো নাই? এই সবাই বুঝছো? অনন্য আর মধ্যগত এটা বুঝিনি। আচ্ছা, আবার রিপিট করছি, নো প্রবলেম। আচ্ছা, একজন একটা কমেন্টে লিখেছো বিকাকিনি থেকে বিকিকিনি। দেখো তো, শব্দটা কি? বিকা কিনা, নাকি? বিকা কিনা না? হ্যাঁ, বিকা কিনা থেকে বিকা, সরি, বিকি কিনি। লক্ষ্য করো, আমরা এই শব্দটাকে দুইটা পার্ট করে ফেলি তো। দেখো, বিকা, বিকা থেকে কি হচ্ছে? বিকি হচ্ছে। দেখো তো, প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক নাই। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এবার দেখো, কিনা, কিনা থেকে, কিনা থেকে কি? কিনি, কিনি। তাহলে এই যে প্রথমটা ঠিক আছে, ঠিক আছে, পরেরটা ঠিক আছে, না, পরেরটা ঠিক নাই, অর্থাৎ এটা কি? প্রগত। এবার দেখো, এবার বুঝো, এটা যদি প্রথমটা হয়, এটা দ্বিতীয়টা, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তাহলে এই যে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক নাই, প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক নাই। বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, বুঝছো? বুঝছো? কমেন্ট করে একটু দ্রুত, ফাস্ট, তাহলে সময় নষ্ট হবে না। যদি একটু দ্রুত কমেন্ট করো, তোমরা যদি একটু দ্রুত রেসপন্স করো, তাহলে হবে না। আচ্ছা, দেখো, বলছিলাম একটা শব্দ দেখো, হিসেবি, হিসেবি, হিসেবি থেকে দেখো হিসিবি। একটু সহজভাবে বুঝো, তুমি যা জানো সব ভুলে যাও। মনে করো তুমি এতদিন যা জেনেছো, তুমি এতদিন যা জেনেছো বা তুমি যেটা জানো সেটা তুমি ভুলে যাও। ভুলে যায় একটু সিম্পলি দেখো, খুব সাধারণ ভাবে দেখো, যে প্রথম বর্ণের সাথে আছে কি? রস্বই। পরের বর্ণের সাথে আছে কি? এ। তারপরের বর্ণের সাথে আছে কি? আবার রস্বই আছে। এ পাশে আসো, দেখো প্রথম বর্ণের সাথে কি আছে? রস্বই। পরের বর্ণের সাথে কি আছে? রস্বই। পরের বর্ণের সাথে কি আছে? রস্বই। অর্থাৎ প্রথম বর্ণ প্রথম বর্ণ, শেষ বর্ণ শেষ বর্ণ, দুইটাই কিন্তু মিল। মাঝের বর্ণ এ, মাঝের বর্ণ রস্বই, অর্থাৎ মাঝেরটা ঠিক নাই। যখন মাঝেরটা ঠিক থাকবে না, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো মধ্যগত। কি বলবো? মধ্যগত, ঠিক আছে? আমরা সেটাকে মধ্যগত বলবো। আচ্ছা, এবার আসো, বলছি মোজা, মোজা থেকে কি? মোজা থেকে হলো মুজো। দেখো, মুজো। ওকে, দেখো তো, এই যে মোজা থেকে মুজো, অর্থাৎ প্রথম বর্ণে কি আছে? ওকার। পরের বর্ণে কি আছে? আকার। এবার আসো, এই পাশে আসো, দেখো তো প্রথম বর্ণে কি আছে? রস্যকার। পরের বর্ণে কি আছে? ওকার। দেখো তো, প্রথম বর্ণ প্রথম বর্ণ মিল আছে? মিলছে না আলাদা হয়েছে? আলাদা হয়েছে, চেঞ্জ হয়েছে, অর্থাৎ মিল নাই। দ্বিতীয় বর্ণ দ্বিতীয় বর্ণ, দেখো চেঞ্জ, মিল নাই, অর্থাৎ কোনোটাই ঠিক নেই। যখন কোনোটাই ঠিক থাকবে না, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো অনন্য স্বর সংগতি। এবার বুঝেছো? এবার বুঝেছো?
এই ধুকো অর্থ কি? ধুকো অর্থ জেনে কি করবা? ধুকো অর্থ জানার দরকার আছে? বলো। আচ্ছা, বুঝছো তো নাকি? ওকে, তাহলে আমরা সরসংগতিটা বুঝলাম। এবার দেখো, এখানে অনেকগুলো উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। এটা আমার আগের স্লাইড তো, এই স্লাইডটা আগে করা হয়েছে, এই জন্য এটা নিয়ে আসছি। আমি আজকে কোনো স্লাইডই করিনি। আচ্ছা দেখো, এটা সবগুলো হলো প্রগত সরসংগতি। এটা হলো পরাগত, এটা হলো অনন্য, সরি, এটা হলো মধ্যগত। ঠিক আছে, আরো আছে, বইয়ে আছে, তোমাদের বইতে পাবে। ওকে। ধোকা, ধোকা হচ্ছে ফাঁকি দেওয়া, ফাঁকি দেওয়া, বুঝো? ফাঁকি দেওয়া, সে ফাঁকি দেওয়ারই এটা চেঞ্জ, ধোকা থেকে ধুকো, আর কিছু না। আচ্ছা, এবারে আসো, আমরা স্বরাগম আর স্বরলোপ, এই দুইটা বিষয় একটু বুঝি। স্বরাগম, স্বরযোগ আগম বা আগমন, ঠিক আছে? অর্থাৎ স্বরধ্বনির আগমন ঘটবে কোথায়? এই পাশ থেকে যখন আমরা এই পাশে যাব, তখন সেখানে স্বরধ্বনির একটা আগমন ঘটবে, ঠিক আছে? আর এটা হচ্ছে স্বরলোপ। স্বরলোপ কি? যখন আমরা এই পাশ থেকে এই পাশে যাব, তখন সেখানে স্বরধ্বনির লোপ ঘটবে। অর্থাৎ এই জায়গাতে স্বরধ্বনি নাই, এই জায়গাতে নতুন একটা স্বরধ্বনি আসছে, অথবা এই জায়গাতে স্বরধ্বনি আছে, এই জায়গাতে যে সেটা নেই। ব্যাপারটা হচ্ছে এইরকম। অর্থাৎ আগমন ঘটবে অথবা লোপ ঘটবে। এই আগমনটা ঘটে বা লোপটা ঘটে তিনটা জায়গায়। কয়টা জায়গায়? তিনটা জায়গায়। কোথায় কোথায়? শব্দের শুরুতে ঘটে, শব্দের মধ্যে ঘটে, শব্দের শেষে ঘটে। আবার স্বরলোপের ক্ষেত্রে দেখো, আদি স্বরলোপ, অর্থাৎ শব্দের শুরু থেকে লোপ ঘটে, শব্দের মধ্যে থেকে লোপ ঘটে, শব্দের শেষ থেকে লোপ ঘটে। অর্থাৎ তিনটা জায়গা থেকে তিনটা জায়গাতে আগমন ঘটে, আবার তিনটা জায়গাতেই কি ঘটে? লোপ ঘটে। বুঝছো? ওকে, এবার আসো, একটা মজার জিনিস জানি। যেমন আমি একটা শব্দ লিখলাম, সরি, একটা বর্ণ লিখলাম ক। এই ক বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা জানি যে প্রায় প্রতিটি ব্যঞ্জনের সাথে একটা করে অবর্ণ থাকে। অর্থাৎ এই ক এর সাথে কি বর্ণ আছে? ক এর সাথে একটা অবর্ণ আছে। অর্থাৎ আমরা এতটুকু জানি যে কোনো বর্ণ এরকম খণ্ড অবস্থায় থাকে না। ঠিক আছে, এরকম খণ্ড অবস্থায় থাকে না। এরকম খণ্ড অবস্থায় থাকা মানে, তুমি যখন টাইপ করো, তুমি যখন এই যে তোমার টেক্সট লিখো, টেক্সট লিখে তুমি যখন কোনো বর্ণের নিচে এভাবে একটা হসন্ত দাও, দেওয়ার পরে একটা বর্ণ লিখো, যেমন ব বর্ণ লিখো, তখন এই ক এর সাথে এই বটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এরকম যুক্ত হয়ে যায়। কারণ কি? কারণ হলো এইরকম একেবারে সিঙ্গেল, ঠিক আছে, একেবারে এইরকম স্বাধীনভাবে স্বাধীনভাবে কোনো বর্ণ থাকতে পারে না। বুঝছো? মানে একেবারে এইভাবে হসন্ত আকারে একেবারে ক্লিন ভাবে কোনো বর্ণ থাকতে পারে না, কোনো ব্যঞ্জন থাকে না। পরে কি? পরের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে যায়। যেমন এইরকম তুমি দিলা, দেওয়ার পরে তুমি একটা রস্বই দিলা, তখন এই রস্বইটার সাথে এটা যুক্ত হয়ে কয়ের শিকারে কি হয়ে যাবে? বা তুমি ক লিখলা, ক এর সাথে হসন্ত দিলা, মানে একেবারে সিঙ্গেল করে দিলা, তারপর একটা ম দিলা, তখন সেটা এইরকম হয়ে যাবে। বা তুমি এই যে ক লিখলা, ক এর পরে হসন্ত দিলা, হসন্ত দেওয়ার পরে অ লিখলা, এই বর্ণটা তখন একটা মানে সিম্পল বর্ণ হিসেবে আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাই বা বোঝাতে চাই যে বর্ণগুলো কখনো হসন্ত আকারে এতটা সিঙ্গেল আকারে থাকে না। এরকম যখন সিঙ্গেল থাকে, তখন সে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী বর্ণটার প্রতিতে সে আকর্ষিত হয়। বুঝছো? তাহলে দেখো, আমি যদি একটা শব্দ লিখি, আমি একটা শব্দ লিখলাম ক, ক, কক, হয়ে গেল কি? কক হয়ে গেল। এবার দেখো, এই যে কক লিখছি না, কক লিখেছি, এখন এই ক এর সাথে কি আছে? ক
ক এর সাথে একটা অ আছে, যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে পাবো এরকম ক যোগ অ যোগ ক। এখন দেখো এই যে অ বর্ণটা আছে না, এই অ বর্ণটাকে যদি আমরা বাদ দিই, দেখো তো এর নিচে কি আছে, এর নিচে একটা হসন্ত আছে, হসন্ত। এই হসন্তর প্রভাবে এই কটা যে এই ক এর সাথে যুক্ত হয়ে যাবে, এইভাবে একেবারে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সে পরবর্তী বর্ণের দিকে আকর্ষিত হয়, পরবর্তী বর্ণকে সে টেনে ধরে বা তাকে তার সাথে যুক্ত হতে চায়, অর্থাৎ সে কখনো একা থাকতে চায় না। এই যে না চাওয়া, ঠিক আছে, অর্থাৎ এই যে মাঝখান থেকে যে স্বরধ্বনিটা বের করে নিলাম, তখন কি করলো, পরবর্তী বর্ণের দিকে সে আকর্ষিত হলো, আকর্ষিত হয়ে কি করলো, তার সাথে যুক্ত হলো। এই জন্য মনে রাখবো যে স্বরধ্বনির লোভ ঘটলে, ঠিক আছে, স্বরধ্বনির লোভ ঘটলে পরবর্তী ব্যঞ্জনের দিকে সে আকৃষ্ট হয় বা পরবর্তী ব্যঞ্জনকে সে সাথে সে যুক্ত হয়। এইটাকে, এই যে আকর্ষণ, এইটার দিক থেকে মনে রাখবো এইটার নাম হলো কি, এটার নাম হলো সম্প্রকর্ষ। বুঝছো না বুঝো নাই? তবে সরলরূপের অন্য নাম কি? সরলরূপের অন্য নাম হলো সম্প্রকর্ষ। ঠিক আছে, এইভাবে আমরা বিষয়টা মনে রাখবো যে সরলরূপের অপর নাম সম্প্রকর্ষ। কি কর্ষ? সম্প্রকর্ষ। অন্যদিকে দেখো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমের অপর নাম হলো স্বরভক্তি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু গভীরে যাই, আলোচনায় যাই, আলোচনায় গেলে আমরা আহ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আমরা এতটুকু বুঝেছি কি, একটু কমেন্ট করো তো। যতটুকু কথা বললাম এতটুকু আমরা কি বুঝেছি সবাই? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যতটুকু বললাম এতটুকু বুঝেছি কিনা, একটু রেসপন্স করো। আচ্ছা, বুঝছো সবাই, সবাইকে ধন্যবাদ বুঝেছো যখন। শোনো তোমরা একটু যুক্ত থাকো, হ্যাঁ, আমি শেষ করি, ক্লাসটি শেষ করি, যুক্ত থাকো, ইনশাল্লাহ আমি বলে রাখছি তোমরা এখান থেকে যে প্রশ্নটাই দিক না কেন তোমরা সব উত্তর করতে পারবে, প্রত্যেকটা প্রশ্নেরই তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে, এটা নিয়ে কখনো দ্বিধা বা শঙ্কিত হবার কিছু নেই, যেখান থেকেই দিক সবটাই উত্তর করতে পারবে। হ্যাঁ, খালি জাস্ট তুমি এই পাশ এবং এই পাশ, এই দুই পাশের চিত্রটা দেখবা, দেখে তুমি উত্তর করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু দেখি। যেমন আমি এখানে বেশ কিছু উদাহরণ রেখেছি, এই উদাহরণগুলো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর বইতে এই উদাহরণগুলো আছে। হ্যাঁ, আমি একটা শব্দ লিখি, দেখো আমি একটা শব্দ লিখলাম স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী। ঠিক আছে, দেখো এখান থেকে যেভাবে দিয়ে দিবে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এই যে স্ত্রী থেকে স্ত্রী, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন, এরকম দেবে। আচ্ছা, একটু লক্ষ্য করো, দেখো তো আমি একটা শব্দ লিখলাম স্ত্রী থেকে স্ত্রী, বোঝো, এটা একটু বোঝো তাহলে আশা করছি পারবে। দেখো এই পাশে কি ছিল, স্ত্রী ছিল, তাই তো, এই পাশে দেখো কি আছে, স্ত্রী আছে, কি আছে, স্ত্রী আছে। তাহলে দেখো তো এইটুকু এইটুকু মিল পাই না, মিল পাচ্ছি, যেটুকু মিল পাবো সেটুকু কেটে দেব। দেখো তো বাকি কি থাকে, রস্বই, অর্থাৎ এই পাশে রস্বই ছিল, ছিল না, এই পাশে গিয়ে কি হলো, রস্বইয়ের আগমন ঘটলো। কোথায় আগমন ঘটলো, দেখো একেবারে শুরুতে। এই জন্য এটা নাম দিব কি, এটা নাম দিব আদি স্বরাগম। কি নাম দিব, আদি স্বরাগম। বুঝছো না বুঝো নাই? আচ্ছা আরেকটা উদাহরণ দিই, এই যে বাংলা সিনেমার মিজু আহমেদের একটা ডায়লগ আছে, স্পর্ধা, হ্যাঁ, সরি, একটা ডায়লগ আছে, এই যে স্পর্ধা, কি লিখে, স্পর্ধা, দেখো স্পর্ধা থেকে আস্পর্ধা, বুঝছো, স্পর্ধা থেকে আস্পর্ধা। ওকে, লক্ষ্য করো
এই যে লিখলাম স্পর্ধা থেকে আস্পর্ধা, দেখো তো এতটুকু কি কমন? এতটুকু কমন না? এতটুকু কমন না? কমনটুকু কেটে দাও, বাকি থাকে কি? আ বাকি থাকে আ। এই যে আ ধ্বনিটা কোথায় আছে? এই পাশে ছিল না, এই পাশে গিয়ে আছে কোথায়? একেবারে শব্দের শুরুতে। সুতরাং এটার নাম কি? আদি স্বরাগম। বুঝছো না বুঝো নাই? একেবারে সহজ জিনিস, একেবারে সহজ জিনিস, ঠিক আছে? এটা হলো আদি স্বরাগম। আচ্ছা, এবার আসো, যদি আমি এটাকে যদি উল্টা করে দিতাম বোঝার সুবিধার্থে, একটু দেখো, এটাকে যদি আমি উল্টা করে দিতাম আস্পর্ধা থেকে স্পর্ধা, তাহলে এক্ষেত্রে তুমি কি বলতে? এক্ষেত্রে তুমি কি বলতে? লক্ষ্য করো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলে হবে? আচ্ছা, দেখো তো, এইটার দিকে একটু তাকাও, এইটা এটা কমন, এইটুকু এইটুকু কমন, ঠিক আছে? তাহলে কি থাকে? না, চেঞ্জ না, এটা হচ্ছে একটু অর্থর বিকৃতি আর কি। যাই হোক, ওকে, লক্ষ্য করো তো, এই যে স্পর্ধা স্পর্ধা এতটুকু কমন না? কমন। তাহলে বাকি কি থাকে? শব্দের শুরুতে আ ছিল, এই পাশে যে সেটা নাই। তাহলে কোথায় থেকে এটা হারালো? একেবারে শুরু থেকে। এই জন্য এটাকে বলবো কি? আদি স্বরলোপ। কি বলবো? আদি স্বরলোপ। কিন্তু এটা আসবে না, দেখো। তাহলে এটাকে কি বলবো? আদি স্বরলোপ বলবো। তাহলে আসবে কোনটা? কোনটা আসবে? এই যে দেখো, উদ্ধার, উদ্ধার থেকে কি? ধার। অলাবু থেকে কি? অলাবু থেকে লাউ। লক্ষ্য করো, এটা একটু আমি বুঝিয়ে দিই। এটা একটু আমি বুঝিয়ে দিই, দেখো। বলছে কি? উদ্ধার থেকে উধার, তারপর কি হলো? ধার হলো। আচ্ছা, আমি একটু লিখি, না লিখলে বুঝবো না। উদ্ধার, উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে উদ্ধার শব্দে উ ছিল, এখানে কি সে উটা আছে? নাই। কোথায় থেকে নাই? শব্দের শুরু থেকে নাই, শুরু থেকে সেটা কি হলো? উঠে গেল। এই জন্য এটাকে কি বলবো? এটাকে বলবো আদি স্বরলোপ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, উদ্ধার থেকে উটা হারালো, কিন্তু দ তো উঠলো, দ উঠে নাই? দ তো উঠে গেছে, অর্থাৎ উত এই পুরোটা উঠে গেছে, বাকি কি আছে? ধার। এরা কিন্তু সন্ধিতে খণ্ডত, ঠিক আছে? উদ যোগ ধার সমান সমান উদ্ধার। এখান থেকে হইলো কি? ধার হলো। তাহলে তো এই যে উদ পুরোটাই তো উঠে গেছে, রস্যও উঠলো, এই যে ত বা দ যেটাই বলছি এটাও তো উঠলো। লক্ষ্য করো, যখন আমরা স্বরধ্বনির বিবেচনায় দেখব, কি বিবেচনায়? স্বরধ্বনির বিবেচনায়, স্বরধ্বনি, স্বরধ্বনির বিবেচনায় যখন আমরা দেখব, তখন এটা কি হবে? রস্য উঠে গেছে, এই জন্য এটা কি? আদি স্বরগম। এটা কি? আদি স্বরাগম। ওকে, এবার দেখো, এটার দিকে তাকাও, এখান থেকে মাঝখান থেকে কি উঠে গেছে? একটা দ উঠে গেছে। তাহলে মাঝখান থেকে ব্যঞ্জন ধ্বনি যদি কোনো কিছু উঠে যায়, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অন্তর্হতি। কি বলা হয়? অন্তর্হতি। লক্ষ্য করো, যদি আমার এই উদ্ধার থেকে উধার, লক্ষ্য করো, যদি আমার এই উদ্ধার থেকে উধার কথাটা যদি থাকে, বা ধার কথা, উদ্ধার থেকে ধার, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন যদি বলে? অপশন দেয় ক, যদি বলা হয় আদি স্বরলোপ, আদি স্বরলোপ, স্বরধ্বনি লোপ। অন্তর্হতি মানে কি? ব্যঞ্জন ধ্বনি লোপ। আর খ নম্বরে যদি বলে বর্ণলোপ, বর্ণলোপ, তুমি কি উত্তর করবে? বলো, বলো তুমি কি উত্তর করবে? আদি স্বরলোপও আছে, আবার বর্ণলোপও আছে, তুমি কোনটা উত্তর হিসেবে নিবা? কোনটাকে উত্তর হিসেবে নিবা তুমি? বলো। রাইট। দেখো, এখান থেকে লোপ পাচ্ছে কি কি? স্বরধ্বনি লোপ পাচ্ছে। কোথায় থেকে? শুরু থেকে। সুতরাং আদি স্বরলোপ, এটা একটা কথা। আদি স্বর লোপ, এটা একটা কথা।
এবার দেখো এখান থেকে আবার খণ্ড ত বলি বা দ বলি, যেটাই বলি না কেন, এটাও কি লোপ পাচ্ছে। এটা কি? এটা হলো ব্যঞ্জন, ব্যঞ্জন লোপ পাচ্ছে না? তাহলে আমরা উভয়ের সাপেক্ষে, লক্ষ্য করো, আমরা উভয়ের সাপেক্ষে আমরা এটাকে বলবো কি? বর্ণলোপ বলবো। কি বলবো? এ উত্তর কি করব? কি উত্তর করব? বর্ণলোপ। কি লোপ? বর্ণলোপ। কথা বুঝছো না বুঝো নাই? এই কথা বুঝছো? কারণ এটা ব্যঞ্জন লোপ পাচ্ছে, স্বরধ্বনিও লোপ পাচ্ছে, দুইটাই লোপ পাচ্ছে, সেজন্য এটাকে আমরা, যদি এইরকম অপশন থাকে তাহলে আমরা বর্ণলোপ লিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একইভাবে এটার দিকে তাকাও। অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ। দেখো অধ্বনিটা লোপ পেয়েছে, অধ্বনিটা কি পেয়েছে? লোপ পেয়েছে। কিন্তু এই জায়গাতে দেখো তো বধ্বনিটাও তো লোপ পাইলো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? এই যে শব্দের শুরুতে অধ্বনি লোপ পেয়েছে, সুতরাং এটা আদি স্বরলোপ। আবার একইভাবে বধ্বনিও লোপ পেয়েছে, সুতরাং যদি বর্ণলোপ থাকে আমরা সেটাই উত্তর করব, বর্ণলোপ। আর যদি বর্ণলোপ না থাকে তাহলে আদি স্বরলোপ। দুইটার একটা। বুঝছো না বুঝো নাই? আশা করছি বুঝছো। সহজভাবে বললাম তো, বুঝবা। ঠিক আছে। হ্যাঁ, ব্যঞ্জনের লোপকে অন্তর্হতি বলে। হ্যাঁ, আমি এভাবে বলবো না, আরেকটু আমরা যাই। হ্যাঁ, আরেকটু সামনে যাই, সামনে গেলে আমরা আশা করছি বুঝতে পারবো। একটু ধৈর্য ধরি, কেমন? আচ্ছা, এবার আসো আরেকটা বিষয় দেখো। আমি বলছি কি? আমি বলছি রাত, রাইত। রাইত থেকে কি? রাইত থেকে বলছি রাত। আবার বলছি কি? রাত থেকে রাইত। বলো এটা কি ধরনের পরিবর্তন? চিত্র দেখো, এই পাশ এবং এই পাশ, দুই পাশের চিত্রটা একটু দেখো। রাইত থেকে রাত আর রাত থেকে রাইত, কি ধরনের পরিবর্তন? চিত্রটা একটু দেখো, চিত্র দেখে একটু বোঝার চেষ্টা করো এবং বলার চেষ্টা করো যে এটা কি ধরনের পরিবর্তন। দেখো তো, দ্রুত একটু উত্তর করো, দ্রুত একটু উত্তর করো। দেখো আমি বলে দিই, তোমাদের উত্তর করতে সময় লাগছে। ওকে, দেখো রয়াকারে রা, রয়াকারে রা, ঠিক আছে, মিলে গেল। এরপরে দেখো ত, ত মিলে গেল, অর্থাৎ ত কমন, র আকারে রাও কমন। বাকি থাকে কি? এই পাশে একটা রস্বই আছে, এ পাশে গিয়ে সেই রস্বইটা নাই। যেহেতু নেই, কোথায় থেকে নেই? শব্দের মাঝে থেকে নেই, এই জন্য এটাকে আমরা কি বলবো? কি বলবো? এটাকে বলবো মধ্য, মধ্য স্বর লোপ। বোঝা গেছে? বুঝছো সবাই? আচ্ছা, এবার দেখো এই পাশে আছে কি? রয়াকার, রয়াকার, অর্থাৎ কমন, কেটে দিলাম। এই যে ত, এই যে ত, কেটে দিলাম। বাকি কি থাকে? রস্বই। কোথায় আছে? শব্দের মাঝে আছে। এই পাশে ছিল, এই পাশে ছিল না। সুতরাং এটাকে কি বলবো? এটাকে বলবো মধ্য, এটাকে বলবো কি? মধ্য স্বরাগম। ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এবার আসো আরেকটা বিষয় দেখো। আমি একটা শব্দ লিখছি, বর্ষণ, বর্ষণ। দেখো বর্ষণ থেকে বললাম কি? বরিশন। ওকে, দেখো তো এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে? বর্ষণ থেকে বরিশন কি ধরনের পরিবর্তন হয়েছে? বর্ষণ থেকে বরিশন কি ধরনের পরিবর্তন হয়েছে একটু বলো তো। দেখো আরেকটা শব্দ লিখলাম, অগুরু থেকে কি? অগুরু থেকে অগ্রু। কি বলছি? অগ্রু। দেখো কি ধরনের পরিবর্তন হয়েছে একটু লক্ষ্য করো। দেখো তো এই জায়গাতে কি? এই যে রেফ ছিল, কার সাথে ছিল? মূর্ধন্য ষ এর সাথে ছিল, অর্থাৎ এই যে রেফ, রেফ মানে কি? রেফ মানে র হসন্ত। এই রেফটা কার সাথে যুক্ত আছে? মূর্ধন্য ষ এর সাথে যুক্ত আছে, অর্থাৎ এটা কি? এটা হলো যুক্ত ব্যঞ্জন। এটা কি? এটা হলো যুক্ত ব্যঞ্জন। যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে, সেটা যেখানেই থাকুক, যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে, ঠিক আছে, এই যে দেখো র আর মূর্ধন্য ষ, এই যে র, র এর নিচে হসন্ত মানে কি? সে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হতে চায়। আমরা তখন করলাম কি? এই র এর পরে একটা রস্বইকার ঢুকিয়ে দিলাম, আর এই পরে স সই থাকলো, অর্থাৎ এই যে রস্বইকার, এই রস্বইকার র এর সাথে যুক্ত হয়ে হয়ে গেছে কি?
রস্বইকারে রি, বাকি হলো স। দেখো এই যে বরিশন, বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এটা, যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে, দেখো তো এটা যুক্ত ব্যঞ্জন ছিল না, যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে যাবে, এরকম সিঙ্গেল হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। বুঝছো না বুঝো নাই? যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে তখন সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। দেখো আরেকটা মজার বিষয়, দেখো এই যে এই জায়গাতে র আর মূর্ধন্য ষ, এরা দুইটা কিন্তু যুক্ত অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? যুক্ত অবস্থায় ছিল। অর্থাৎ দুইজন দুইজনকে আকর্ষণ করছে। যখন আমরা এই র এর সাথে একটা রস্বই স্বরধ্বনি যুক্ত করে দিলাম, তখন এই রটা এই স থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ বিকর্ষণ করেছে। কি করেছে? বিকর্ষণ করেছে। অর্থাৎ এখানে মধ্যে স্বরধ্বনির আগমন ঘটেছে, এই জন্য এটাকে মধ্য স্বরাগম বলছি। পাশাপাশি এখান থেকে যে আমাদের দুইটা মানে যুক্ত বর্ণ যে দুইটা আলাদা হলো, বিকর্ষণ ঘটলো, এই জন্য এটাকে বলবো কি? বিপ্রকর্ষ। কি বলবো? বিপ্রকর্ষ বলবো। পাশাপাশি স্বরধ্বনির আগমন ঘটেছে এই জায়গাতে, এই জন্য বলবো স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের অপর নাম কি ভাইয়া? মধ্য স্বরাগমের অপর নাম হলো বিপ্রকর্ষ এবং স্বরভক্তি। ঠিক আছে, এই কথাটুকু আমরা এই জায়গা থেকে মনে রাখবো। বুঝা গেল? বুঝছো না বুঝো নাই? সবাই বুঝেছো? বুঝছো সবাই? আচ্ছা, লক্ষ্য করো, যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা মধ্য স্বরাগমের অপর নাম বলবো কি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এবার আসো, দেখো এই জায়গাতে কি হলো? এই জায়গাতে দেখো গয়ের সাথে একটা রস্যকার ছিল, এই রস্যকারকে যখন উঠাই দিলাম, তখন এটা কি হসন্ত হয়ে গেল? এই হসন্ত হবার পরে কি আছে? র আছে, র এর সাথে একটা রস্যু আছে, তখন এই গটা এই র এর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গয়ের ফলা রস্যু হয়ে গেল। বুঝছো? অর্থাৎ অর্থাৎ আমি এই জায়গায় একটা কথা তোমাকে স্পষ্ট করি, যখন দুইটা আলাদা বর্ণ যুক্ত বর্ণ হবে, তখন সেটা হবে কি? মধ্য স্বরলোপ। মনে রাখবে, যখন যুক্ত বর্ণ হবে তখন সেটা হবে মধ্য স্বরলোপ, আর যখন যুক্ত বর্ণ আলাদা হবে তখন সেটা হবে কি? মধ্য স্বরাগম। বুঝছো? এই দুইটা পার্থক্য একটু মনে রাখবে। যুক্ত বর্ণ ভেঙে গেলে মধ্য স্বরাগম, যুক্ত বর্ণ গঠন করলে মধ্য স্বরলোপ। জাস্ট এতটুকু কথা মনে রেখো, কেমন? আচ্ছা, এরপরে আসো, আমরা অন্ত স্বরাগমটা একটু দেখি। অন্ত স্বরাগম, লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখলাম, দেশ থেকে দেশি। দেশ থেকে কি? দেশি। দেখো তো, দেশ থেকে দেশি একটা শব্দ লিখেছি। বা আরেকটা শব্দ লিখলাম, বেঞ্চ থেকে বেঞ্চি। বেঞ্চ থেকে বেঞ্চি। লক্ষ্য করো, বেঞ্চ থেকে বেঞ্চি। ভালো করে পড়ো, পড়লেই ভালো লাগবে। ঠিক আছে, বেশি করে পড়তে হবে, পড়লেই ভালো লাগবে। আচ্ছা, একটু দ্রুত লিখে ফেলো, এটা কি ধরনের পরিবর্তন? আচ্ছা, আরেকটা শব্দ এই পাশে লিখি, আজি থেকে আজ, রাতি থেকে রাত। দেখো কি ধরনের পরিবর্তন একটু বলবে। আচ্ছা, অ্যাডমিশন ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, পড়তে থাকো, ভালো লাগবে। লক্ষ্য করো, এই জায়গাতে আমি কি বলেছি? প্রথম বর্ণ দেখো, প্রথম বর্ণ কি আছে? একার। যাই হোক, যেটাই থাকুক না কেন, শব্দটা হলো দেশ, হইল কি? দেশি। অর্থাৎ এই যে পরের বর্ণ যে তালব্য স, এই তালব্য স এর সাথে দেখো একটা রস্বই যুক্ত হয়েছে। এই যে রস্বইকার যুক্ত হয়েছে, কি? রস্বইকারের অবস্থান যেখানেই থাকুক না কেন, উচ্চারণ কোথায় হয়? শব্দের শেষে হয়। মনে রাখবে, কারগুলো সবসময় ব্যঞ্জনের পরে উচ্চারিত হয়, এই জন্য তাদের অবস্থান ব্যঞ্জনের পরে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? কি স্বরাগম? অন্ত স্বরাগম। কোথায় স্বরধ্বনির আগমন ঘটছে? ঘটেছে কোথায়? তালব্য স এর পরে, এই জন্য এটাকে আমরা বলবো অন্ত স্বরাগম। দেখো,
দয়কার দয়কার ঠিক আছে, তালব্য শ ঠিক আছে। এই যে রস্বই, রস্বই কার, কার কার, এই তালব্য শ এর কার। এই জন্য এই পরাগত লিখছো কেন? এটা পরাগত না ভাইয়া, এটা পরাগত নয়, এটা স্বরধ্বনির আগমন ঘটেছে। কোথায় আগমন ঘটেছে? শব্দের শেষে আগমন ঘটেছে, এই জন্য এটাকে বলছে কি অন্তঃস্বরাগম। ঠিক আছে, স্বরধ্বনির আগমন ঘটেছে। এবার দেখো বেঞ্চ, ঠিক আছে, বেঞ্চ, এই বেঞ্চ থেকে দেখো বয়কার বয়কার ঠিক আছে, এই যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণ ঠিক আছে। এবার দেখো রস্ব ইকার, এই রস্ব ইকারটা কার? এই যে এই যুক্ত ব্যঞ্জনটা রস্ব ইকার কোথায় আছে? যুক্ত ব্যঞ্জনের পরে। এই জন্য এটা কোথায় আগমন ঘটলো? শব্দের শেষে। এই জন্য এটাকে বলছে কি অন্তঃস্বরাগম। দেখো তুমি উচ্চারণ করো, বেঞ্চ, বেঞ্চ ই, অর্থাৎ বেঞ্চি, বেঞ্চ ই, ই শেষে উচ্চারণ করছো, ঠিক আছে, এই জন্য এটা অন্তঃস্বরাগম। কেমন? আচ্ছা, এবার দেখো এই পাশে দেখো আজি, আজি শব্দটার দিকে একটু তাকাও, আজি শব্দটার দিকে একটু তাকাও, লক্ষ্য করো এখানে কি আছে? সরিয়া আছে, সরিয়া আছে, কেটে দিলাম। বর্গীয় জ আছে, বর্গীয় জ আছে, কেটে দিলাম। এবার দেখো এই যে রস্বইকার কোথায় আছে? এই বর্গীয় জয়ের পরে অবস্থান করছে। তাহলে এই জায়গাতে কি এই রস্বইকারের অবস্থান করছে? করছে না, অর্থাৎ এটা কোথায় থেকে লোপ পেয়েছে? শব্দের শেষ থেকে। এই জন্য এটাকে বলবো কি অন্তঃস্বরলোপ। ঠিক আছে, আচ্ছা দেখো রাতি, রয়াকার, রয়াকার, কেটে দিলাম। ত, ত, কেটে দিলাম। বাকি থাকলো কি? যে রস্বইকার, কার পরে আছে? ত এর পরে আছে রস্বইকার। তাহলে কি হবে? এই যে এই পাশে যে সেই রস্বইকারটা নেই, এজন্য এটা কি অন্তঃস্বরলোপ। বুঝছো কি বুঝো নাই? কমেন্ট করো, বুঝেছো কি বুঝো না, একটু কমেন্ট করো। বুঝতে পেরেছো সবাই? একটু কমেন্টে জানাও তো। ক্লাসটা আজকে শেয়ার হয়নি, বুঝছো? তোমরা শেয়ারটা করে দিও। কেমন? শেয়ারটা একটু করে দিও, ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, ওকে, আচ্ছা এবার আসো, আচ্ছা এবার আসো, আমরা স্বরধ্বনির পরিবর্তনগুলো দেখলাম, এবার আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো দেখব। কেমন? কার পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কেমন? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ওকে। আচ্ছা দেখো, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে আমরা প্রথমে দেখব ব্যঞ্জন বা ব্যঞ্জন না লিখি ধ্বনি বিপর্যয়। একটু লক্ষ্য করো, বিপর্যয়, এটার দিকে একটু নজর দাও। ধ্বনি বিপর্যয়, প্রথমে আমরা দেখব ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা কি? ধ্বনি বিপর্যয় হলো একটা দুর্ঘটনা, ঠিক আছে, একটা দুর্ঘটনা। মনে করো এই দিক থেকে একটা পিঁপড়া যাচ্ছে, এদিক থেকে একটা পিঁপড়া যাচ্ছে, দুইটা পিঁপড়া সামনাসামনি এসে মুখোমুখি সংঘর্ষ, বিশাল সংঘর্ষ। সংঘর্ষ হলো কি? এই পিঁপড়াটা এই পাশে চলে আসছে, এই পিঁপড়াটা ওই পাশে চলে গেছে। কথা বুঝছো? এই পিঁপড়াটা মুখোমুখি সংঘর্ষ, এই পিঁপড়াটা এই পাশে আসছে আর এই পিঁপড়াটা ওই পাশে গেছে। অর্থাৎ এই যে এই পাশে একটা ছিল, মনে করো এই পাশে এটা ছিল, এই পাশে এটা ছিল, এই পাশে এটা ছিল, দুইটা কি করলো? এটা পরে ছিল, এটা চলে আসলো আগে, আর এটা ছিল আগে, এটা চলে গেল পরে। কেমন? মানে কি বললাম? অর্থাৎ স্থান পরিবর্তন, অর্থাৎ দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটলো, অ্যাক্সিডেন্ট ঘটে দেখা গেল এই পিঁপড়ার পাটা এই পিঁপড়াতে চলে গেছে, এই পিঁপড়ার পা এই পিঁপড়ার পায়ের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্থাৎ দুর্ঘটনা ঘটেছে, মানে জায়গার জিনিস জায়গাতেই আছে, পায়ের জায়গাতে পাই আছে, কিন্তু একজনের পা আরেকজনের পায়ের সাথে লেগে গেছে। কথা বুঝছো? অর্থাৎ যা ছিল তাই আছে, জাস্ট স্থান পরিবর্তন করেছে। যেমন একটা আমি উদাহরণ দিই, রিক্সা, লক্ষ্য করো, রিক্সা শব্দটার দিকে একটু তাকাও, রিক্সা। এবার দেখো রিস্কা, লক্ষ্য করো, অর্থাৎ
অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে শব্দের মাঝে যে কয়টা বর্ণ ছিল, যে কয়টা বর্ণ ছিল সে কয়টা বর্ণই থাকবে, কিন্তু কি হবে, জাস্ট ওলট পালট হবে, স্থান পরিবর্তন করবে, স্থান পরিবর্তন। যেমন তুমি দেখছো কি লাফ, এই লাফ থেকে দেখলা কি ফাল, কি দেখছো ফাল, এই যে লটা পড়ে গেছে, ফটা আগে আসছে। তুমি দেখছো পিশাচ, পিশাচ, এই পিশাচ থেকে হয়ে গেছে কি পিচাস, পিচাস, অর্থাৎ শটা আগে ছিল চটা পরে ছিল, চটা আগে চলে আসছে শটা পরে গেছে। বা তুমি এরকম দেখেছো যে তুলতুলা, তুলতুলা, এই তুলতুলা থেকে কি হলো লুত লুতা, লুত লুতা। লক্ষ্য করো এই যে ত আগে ছিল ল পরে ছিল, ল আগে আসছে ত পরে গেছে, ত আগে ল পরে, ল আগে ত পরে, অর্থাৎ শব্দে বর্ণ যে কয়টা ছিল সে কয়টাই আছে, জাস্ট কি করেছে স্থান পরিবর্তন করেছে, এতটুকুই। যেমন বলছে কি চমৎকার, চমৎকার হয়ে গেল কি মচৎকার। দেখো চ ছিল আগে ম ছিল পরে, চ ছিল আগে ম ছিল পরে, কিন্তু এখানে হলো কি ম আগে আসছে চ পরে গেছে, অর্থাৎ স্থানটা পরিবর্তন করেছে। যখন স্থান পরিবর্তন করবে যে কয়টা বর্ণ ছিল ওই কয়টাই থাকবে, তবে স্থান পরিবর্তন করবে তখন সেটাকে আমরা বলবো কি ধ্বনি বিপর্যয়। বুঝেছো না বুঝো নাই? আর বুঝছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। ওকে, আমি পরের পৃষ্ঠায় চলে যাই। এবার আসো, এবার আমরা দেখব ব্যঞ্জন দ্বিত্ব। কি দেখব? ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, দ্বিত্ব ব্যঞ্জন দেখব। অর্থাৎ যেমন আমি একটা শব্দ লিখলাম, আমি একটা শব্দ লিখলাম সকাল, সকাল থেকে হয়ে গেল কি সকাল, সকাল থেকে সকাল। ঠিক আছে, বলছি এখন, এখন থেকে হয়ে গেল কি এখন, কি হলো এখন। আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা জোর প্রয়োগের ক্ষেত্রে, জোর প্রয়োগ অর্থাৎ কোন একটা শব্দের উপর আমরা চাপ দিতে আমরা সেখানে নতুন একটা বর্ণের আগমন ঘটাই। অর্থাৎ দেখো তো এই যে এখানে ক ছিল কয়টা, ক ছিল একটি ছিল, এখানে এসে কটা কয়টি হলো, ক দুইটা হলো, অর্থাৎ ক একটা ছিল ক হয়ে গেল দুইটা, কয়ে কয়ে। ওকে, এটা কেন হলো? বলছে তুমি সকালে আসবে, তুই বলছে কি আসবো নি, আমি যখন বললাম যে না তোমাকে সকালেই আসতে হবে, অর্থাৎ দেখো তুমি সকালে আসবে যতটুকু গুরুত্ব দেয় তুমি সকালেই আসবে তার চাইতে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ জোর প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করি, এরকম দুইটা ব্যঞ্জন নিয়ে চলে আসি, আপনা আপনি দুইটা ব্যঞ্জন নিয়ে চলে আসি, এই জন্য এটাকে বলা হয় কি দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা। বুঝছো? আবার দেখো যে এখন থেকে বলছে কি এখন, বলছে এই তুমি এখনই আসবে, তুমি বলছো কি না একটু পরে যাবনি, তখন বললাম কি না এক্ষুনি আসবে। দেখো করো এক খুনি আসবে, তাহলে যে এখন থেকে এখনই থেকে কি হয়ে গেল এক্ষুনি। অর্থাৎ এই যে খ, খ দ্বিত্ব হয়েছে, খ কখনো দ্বিত্ব হতে পারে না কারণ খ হলো মহাপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হতে গেলে তার পূর্বের ধ্বনির সহায়তা নেয়। উচ্চারণের ক্লাসে আমি বলেছিলাম যে মহাপ্রাণ ধ্বনি কখনো দ্বিত্ব হতে পারে না। বুঝেছো? এই জন্য এটা কি, এটা হবে আমাদের ক নিবে, ক কে সাথে নিয়ে দ্বিত্ব হলো আর কি। ওকে, তাহলে এটাকে বলে কি ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। বুঝেছো কি বুঝো না একটু কমেন্ট করো তো। তাহলে আমরা পরের টপিকটাতে যাব। পরেরটাতে যাই তাহলে। আচ্ছা ওকে, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি এবার। ওকে, লক্ষ্য করো, এবার দেখো আমরা প্রথমে পড়লাম ব্যঞ্জন ধ্বনি বিপর্যয়, তারপরে পড়লাম কি দ্বিত্ব ব্যঞ্জন। সংজ্ঞা লিখবো কিভাবে? আচ্ছা
সংজ্ঞা লিখতে হবে না, তোমার যে বইটা আছে না ওই বইটাই তুমি দেখবা, ওই বইয়ে লেখা আছে সংজ্ঞা, সুন্দর করে লেখা আছে, প্রয়োজনে তুমি এই বইটার সাথে রাখতে পারো। আমি একটা বই দেখাই, এই যে এই বইটা তুমি একটু সাথে রাখতে পারো, এই বইটা, ঠিক আছে, বাংলা ভাষা ব্যাকরণ, নবম দশম শ্রেণী, ঠিক আছে, এই বইটা একটু সাথে রাখতে পারো। দেখো এই বইটা তো তুমি পাবে। হুম, ধ্বনি পরিবর্তন কই, এই যে ধ্বনি পরিবর্তন, এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 28 পৃষ্ঠায় আছে, লক্ষ্য করো। এই যে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বা লেখা আছে কি, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারণ হয়। এই যে আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি এবার এটার সংজ্ঞাটা করলে তুমি বুঝতে পারবে। আবার দেখো এই যে বলছে কি, আহ একটা কি পড়ালাম, ব্যঞ্জন ধ্বনি বিপর্যয়। এই যে দেখো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। তোমাকে আমি পড়ালাম একটু আগে, তুমি এখন এটা বইটা একটু রিডিং দিলে তুমি পারবে সব, ঠিক আছে, এই বইটা তুমি সাথে রাখতে পারো। ওকে, এবার দেখো আমি তাহলে প্রথমে দেখলাম ব্যঞ্জন বিকৃতি, সরি ব্যঞ্জন বিকৃতি দেখিনি, ধ্বনি বিপর্যয়, তারপরে দেখলাম ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বা যাই বলি না কেন। এবার আমরা দেখব ব্যঞ্জন বিকৃতি। কি দেখব? ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি দেখো, লক্ষ্য করো এখানে ব্যঞ্জন বিকৃতিতে হবে কি, আমরা কি অনেক সময় বিকৃত করি না, উচ্চারণ বিকৃত করি না, অনেকের নাম আছে, নামকে আমরা চেঞ্জ করে দেই, নাম আছে একটা, বাবা মা আকিকা দিয়ে নাম রাখছে একটা, ঠিক আছে, নাম রাখছে কি, নাম রাখছে শরীফ। এখন তুমি বলছো এই বেটা তুই শরীফ না, তুই হলি কি শরীফা, তখন তো এটা হয়ে গেল অন্তঃস্বরাগম। আচ্ছা, শরীফা না বলে বলছে কি তুই শরীফা না, তুই আজ থেকে কি, তুই আজ থেকে হলো শরিক, শরিক। লক্ষ্য করো এখান থেকে এখানে চেঞ্জ কি, চেঞ্জ হলো, এখানে ক ছিল, সরি এখানে ফ ছিল, এই ফটা এখানে এসে ক বানাই দিলা তুমি, বুঝছো? এই যে শব্দের কোন একটা বর্ণকে বিকৃতি করা, অর্থাৎ একটা বর্ণ থেকে আরেকটা বর্ণে রূপান্তর করা, সেটাই হলো ব্যঞ্জন বিকৃতি। যেমন আমি একটা উদাহরণ লিখছি, ধোবা, ধোবা থেকে বলছো কি, ধোবা থেকে ধোপা, ধোবা থেকে কি ধোপা বলছো, বা বলছো ধাইমা, ধাইমা থেকে বলছো কি ওই যে দাইমা, ঠিক আছে, বা বলছো কি লেবু, লেবু থেকে কি বলছো নেবু। অর্থাৎ এই যে দেখো শব্দের মাঝে একটা বর্ণকে তুমি চেঞ্জ করছো, ব কে প বানিয়ে দিলা, ধ কে দ বানিয়ে দিলা, ল কে ন বানিয়ে দিলা, অর্থাৎ এই যে চেঞ্জ, যেমন কবাট, কবাট থেকে কপাট, অর্থাৎ যে কোনো একটা ব্যঞ্জনকে তুমি আরেকটি ব্যঞ্জনে রূপান্তর করে ফেললে উচ্চারণের সুবিধার জন্য, তখন সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। কথা বুঝেছো না বুঝো নাই? তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। কেমন? তাহলে এটা হবে আমাদের ব্যঞ্জন বিকৃতি। ওকে, এটা যদি বুঝো তাহলে আমি আরেকটু সামনে আগাবো। দেখো এরপরে আমি লিখছি ব্যঞ্জন চ্যুতি। কি বলছি? ব্যঞ্জন চ্যুতি। এটা একটা, আরেকটা লিখছি কি অন্তর্হতি। অন্তর্হতি, অন্তর মানে কি, অন্তর মানে হলো ভেতর বা মধ্য, অন্তর মানে মধ্য, অর্থাৎ শব্দ মধ্য হতে কোনো একটা কিছু হত হবে, খসে পড়বে, কি হবে খসে পড়বে বা উঠে যাবে, ঠিক আছে। যেমন দেখো ব্যঞ্জন চ্যুতি মানে কি, ব্যঞ্জন চ্যুতি মানে ব্যঞ্জন খসে পড়বে, অন্তর্হতীয় মানে হলো ব্যঞ্জন খসে পড়বে, ব্যঞ্জন উঠে যাবে। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, কমন একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা একটু দেখবো। বলছি বড় দিদি, বড় দিদি থেকে কি বড়দি মানে বড়দি, ঠিক আছে, এরকম আছে ছোট কাকা, ছোটকা, বড় দাদা, বড়দা, ঠিক আছে, এরকম আমরা পাই। আরেকটা বললাম কি, আরেকটা বললাম ফাগুন,
সরি ফাল্গুন, ফাল্গুন থেকে কি, ফাল্গুন থেকে ফাগুন। ওয়ালাইকুম আসসালাম সজীব, কেমন আছো? আচ্ছা, ঢু মেরে যাও, ঠু খিচ মেরি ফটো নাকি? আচ্ছা, লক্ষ্য করো, এখানে বলছিলাম কি যে দুইটা জায়গা থেকে ব্যঞ্জনটা খসে পড়বে, দুইটা জায়গা থেকে ব্যঞ্জনটা হারাবে, তবে একটা হারানোকে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি, আরেকটা হারানোকে আমরা বলবো কি অন্তর্হতি। কথা বুঝছো না বুঝো নাই? লক্ষ্য করো, একটি হারানোকে আমরা বলবো ব্যঞ্জন চ্যুতি, আরেকটি হারানোকে আমরা বলবো অন্তর্হতি। এখন কথা হলো কোনটাকে ব্যঞ্জন চ্যুতি বলবো আর কোনটাকে অন্তর্হতি বলবো। লক্ষ্য করো, সম উচ্চারণের দুইটা ধ্বনি থাকবে, কয়টা ধ্বনি? দুইটা ধ্বনি। সম উচ্চারণের দুইটা ধ্বনি থাকবে, দুইটা ধ্বনি, দুইটা ধ্বনির মধ্যে একটা ধ্বনি হারিয়ে যাবে, আরেকটা ধ্বনি থাকবে, সেটা হবে আমাদের ব্যঞ্জন চ্যুতি। কথা বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বললাম বা বোঝালাম ব্যঞ্জন চ্যুতি হলো সম উচ্চারণের দুইটা ধ্বনি থাকবে, দুইটা ধ্বনি থেকে একটা ধ্বনি উঠে যাবে, আরেকটা ধ্বনি বর্তমান থাকবে, সেটা হলো কি ব্যঞ্জন চ্যুতি। আর অন্তর্হতিটা কি? অন্তর্হতিটা হলো কোনো কমন টমন কিছু না, কোনো একটা বর্ণ শব্দের মাঝ থেকে উঠে যাবে, সেটার নাম হবে কি অন্তর্হতি। যেমন দেখো যে ফাল্গুন, ফাল্গুন থেকে দেখো গ উঠে গেছে, এখন এই গ এই শব্দে কয়টা গ আছে? গ আছে একটা, সে একটি গয়ে উঠে গেছে, অর্থাৎ এটা হচ্ছে শব্দ থেকে একটি বর্ণ উঠে গেছে, এই জন্য এটাকে বলবো কি অন্তর্হতি। ঠিক আছে? আচ্ছা, ফলাহার আলাহিদা, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, অন্তর্হতিটা আগে ভালো করে বুঝো, তাহলে ওটাও বুঝতে পারবে। যেমন আমি আরেকটা শব্দ লিখলাম মজদুর, এই মজদুর থেকে লিখেছি কি মজুর। লক্ষ্য করো, বলেছি লিখেছি দুগ্ধ, এই দুগ্ধ থেকে লিখেছি কি দুধ। লক্ষ্য করো, দেখো তো এই জায়গাতে মজদুর শব্দে দ ছিল, এখানে এসে সে দটা নাই, অর্থাৎ সে দটা উঠে গেছে, লোপ পেয়েছে, হত হয়েছে। কিন্তু দেখো তো দ কয়টা আছে, শব্দে দ কয়টা আছে? দ কিন্তু একটি ছিল এবং সেটা উঠে গেছে, অর্থাৎ এটাকে বলবো আমরা অন্তর্হতি। কারণ ব্যঞ্জন চ্যুতি হলে হতে হলে দুইটা থাকা লাগবে, কমন দুইটা থাকা লাগবে, দুইটার মধ্যে একটা উঠে যাবে, আর অন্তর্হতিতে কি হবে একটা বর্ণ উঠে যাবে, যে কোনো একটা বর্ণ। এবার দেখো দুগ্ধ, দুগ্ধতে দেখো এই যে গ ছিল একটা, সেই গটা এখানে এসে উঠে গেছে, অর্থাৎ এটা হয়েছে কি অন্তর্হতি। আচ্ছা, এতটুকু বুঝেছো? এতটুকু কি বুঝেছো সবাই? আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। ক্লাসটি সবাই শেয়ার করে দিও কেমন, আজকে শেয়ার হয়নি। আচ্ছা, এতটুকু বুঝেছি আমরা, ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, লক্ষ্য করো, এবার দেখো শব্দ লিখলাম আলাহিদা, আলাহিদা থেকে কি লিখেছি আলাদা। শব্দ লিখলাম ফলাহার, ফলাহার থেকে লিখলাম ফলার, ফলার থেকে লিখলাম কি ফলার লিখেছি। লক্ষ্য করো, শব্দের মাঝে কি ছিল হ ছিল, স্লাইড করলে না তুমি যেটা বলছো নাইম ইসলাম, স্লাইড করলে আসলে ভালো বোঝা যায় না, স্লাইড করলে শুধু রিডিং পড়া হয়। আর যদি এইভাবে যদি তুমি বোঝো, দেখো আমি কিন্তু প্রত্যেকটা একেবারে হোয়াইট বোর্ডে যেভাবে বোঝানো হয় প্রতিটা ভেঙে ভেঙে আমি সেভাবে বোঝাচ্ছি যাতে তোমার জন্য সহজ হয়। ঠিক আছে? স্লাইডে তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভুলবে, আর এইভাবে তুমি সহজে কিন্তু ভুলবে না, মনে থাকবে তোমার। বুঝতে পেরেছো? মনে থাকবে। আচ্ছা, লক্ষ্য করো ফলাহার, ফলাহার শব্দটার দিকে একটু তাকাও, দেখো এখানে কি আছে হ ছিল, হ হ আকার, যাই হোক
এখান থেকে এসে এখানে সেটা আর কি নাই, অর্থাৎ সেটা উঠে গেছে। এই যে উঠে যাওয়া, শব্দের মাঝ থেকে কোনো একটা বর্ণ উঠে যাওয়া মানে কি, সেটা হলো অন্তর্হতি। নাম কি? অন্তর্হতি। হ কয়টা আছে? হ একটা আছে, অর্থাৎ একটা আছে, একটা উঠে গেছে, অন্তর্হতি। যদি দুইটা থাকতো, দুইটা থেকে একটা উঠে যেত, তাহলে আমরা বলতাম কি ব্যঞ্জন চ্যুতি। আবার দেখো আলাহিদা, আলাহিদা শব্দ থেকে দেখো এখান থেকেও কিন্তু হ লোপ পেয়েছে। এই যে হ লোপ প, লোপ প মানে কি উঠে যাওয়া, এই জন্য এটাকে কি বলবো? এটাকে বলবো অন্তর্হতি। ওকে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে শব্দ মাঝ থেকে ব্যঞ্জন উঠে গেলে সেটাকে আমরা অন্তর্হতি বলবো। তবে এখন যদি আমাদের অপশনে এরকম থাকে, কার যেখানে যায় যাক, কার যেখানে যায় যাক, আমরা দেখবো এইভাবে, ব্যঞ্জন ধ্বনির দৃষ্টিকোণ থেকে দেখবো, স্বরধ্বনির দৃষ্টিকোণ থেকে দেখবো। ঠিক আছে? যদি উভয়ের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা আবার হয়ে যাবে কি, এটা আবার কিন্তু বর্ণলোপ হয়ে যাবে। কারণ হ ও লোপ পেয়েছে, আবার আকারও লোপ পেয়েছে, রস্বইকারও লোপ পেয়েছে, হ ও লোপ পেয়েছে, তখন কিন্তু এটা আবার কি হবে? বর্ণলোপ। কথা বুঝছো? আচ্ছা, এবার দেখো, এখন যদি অপশনে আমাদের এরকম থাকে অন্তর্হতি, আরেকটা যদি থাকে এরকম হকার লোপ, তখন তুমি কি লিখবা? উত্তর কি দিবা? দেখো, তখন তুমি উত্তর এটা কি দিবা? উত্তরটা কি দিবা? এই উত্তরটা তখন তুমি কি দিবা, কি লিখবা? অন্তর্হতি দিবা না হকার লোপ দিবা? বলো এবার। কি লিখবা? ঝটপট একটু উত্তর করো। গুড, এই যে হকার লোপ দিবা। কেন হকার লোপ দিবা? দেখো, শব্দ মাঝ থেকে যদি হ ধ্বনি লোপ পায়, সেটাকে বলা হয় কি? হ কার লোপ। বুঝা গেছে? সেটাকে বলা হয় হকার লোপ। যেহেতু হ লোপ পেয়েছে, সুতরাং এটাকে আমরা হকার লোপও বলতে পারি। আবার এদিক থেকে যদি হকার লোপ না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কি? অন্তর্হতি, কারণ অন্তর্হতি শর্ত পূরণ করেছে। ওকে, একইভাবে দেখো, যদি বলি আল্লাহ, আল্লাহ, আল্লাহ থেকে কি? আল্লাহ। দেখো, তাহলে এই যে শব্দ থেকে কি হলো, লোপ পাইলো, এখানে হ ছিল, এখানে সে হটা নেই, হকার লোপ। বা বলছি শাহ, শাহ থেকে কি? বলছি শাহ, এটা দেখো, হ ছিল, এখানে এসে হটা নেই, লোপ পেয়েছে। বা বলছি কি? বলছি আমি আরেকটা শব্দ বলছি, বলছি সিপাহী, সিপাহী থেকে কি? সিপাই। লক্ষ্য করো, এই যে হ, এই হটা কি ঘটলো? এর পাশে লোপ ঘটলো, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো হকার লোপ। কথা বুঝেছো না বুঝো নাই? কথা বুঝেছো তোমরা? আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? তাহলে অন্তর্হতি ক্ষেত্র বিশেষে কি হবে? হধ্বনি যদি লোপ পায় আমরা হকার লোপ বলবো, হকার লোপ যদি না পাই তাহলে আমরা বলবো কি? অন্তর্হতি। কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা ব্যঞ্জন চ্যুতি এবং হকার লোপটা পড়লাম। তাহলে আমাদের আর কি কি আছে গো? আমি একটু দেখি তো। আমরা ধ্বনি বিপর্যয় পড়েছি, সমীভবন বিষমীভবন পড়ি নাই। দ্বিত্ব ব্যঞ্জন পড়লাম, ব্যঞ্জন বিকৃতি পড়লাম, ব্যঞ্জন চ্যুতি পড়লাম, হকার লোপ পড়লাম, আমরা রকার লোপ পড়বো, সমীভবন পড়বো, বিষমীভবন পড়বো। ওকে, এবার আসো, একটু লক্ষ্য করো, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। ঠিক আছে, দেখো, একটা শব্দ লিখলাম শরীর, শরীর থেকে কি বললাম? শরীর। একটা শব্দ লিখলাম লাল, লাল থেকে লিখলাম কি? নাল। একটা শব্দ লিখলাম লাঙল, লাঙল থেকে কি লিখলাম? নাঙল। দেখো তো, একটু লক্ষ্য করো তো এই জায়গায়, দেখো তো যে চেঞ্জটা কি তুমি বুঝতে পারো? চেঞ্জটা কি তুমি ধরতে পারো? এই জায়গাটায় কি চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কি তুমি ধরতে পারো? একটু দেখো, এখানে একটা চেঞ্জ হয়েছে, কি ধরনের চেঞ্জ হলো এটা? এটা তুমি দেখো তো। আচ্ছা, আমি একটু ধরিয়ে দিই, লক্ষ্য করো, শরীর শব্দ দেখো তো,
র আছে কয়টা? র দুইটা। র কয়টা? দুইটা। আর শরীর শব্দে কি হলো? দেখো, একটা র থাকলো আর একটা ল হলো। দেখো তো, সম উচ্চারণের দুইটা বর্ণ ছিল না? সেই দুইটা বর্ণ কি হলো? সেই দুইটা বর্ণ দেখো অসম হয়ে গেল। কথা বুঝেছো না বুঝো নাই? দেখো, লাল শব্দে দুইটা ল ছিল, সম উচ্চারণে দুইটা ধ্বনি ছিল, সে লালটা হয়ে গেল নাল, অর্থাৎ সমান দুইটা বর্ণ অসমান হয়ে গেল। দেখো, লাঙল শব্দে দুইটা ল ছিল, একটা ল নতে রূপান্তর হলো, আরেকটা ল ঠিক থাকলো, অর্থাৎ দুইটা ব্যঞ্জন বর্ণ যখন সম উচ্চারণের হবে এবং উচ্চারণের ক্ষেত্রে মানে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে একটা পরিবর্তন হবে আরেকটা ঠিক থাকবে, অর্থাৎ দুইটাই সমান। সমান দুইটাকে যখন তুমি অসমান করে দিবা তখন সেটার নাম হবে বিষমী ভবন। কথা বুঝছো না বুঝো নাই? যতটুকু বললাম এতটুকু কি বুঝেছো? একটু কমেন্ট করো তো। দেখো, বুঝছো? আচ্ছা, বিষমী ভবন বুঝেছি স্যার। আচ্ছা, দেখো, আমি এখানে শব্দ লিখলাম, লাল থেকে নাল লিখেছি। আরেকটা আবার শব্দ লিখছি, দেখো একটু আগে পড়ালাম, লেবু থেকে নেবু। দেখো, লেবু থেকে নেবুর ক্ষেত্রে আমি বলেছি এটা কি? লেবু থেকে নেবুর ক্ষেত্রে আমি বলেছি এটা হলো ব্যঞ্জন বিকৃতি। কি বলছিলাম? ব্যঞ্জন বিকৃতি। আর এটাকে দেখো বলছি বিষমী ভবন। কথা বুঝো? তুমি এই কথাটা একটু বোঝো যে আমি এটাকে বলছি কি বিষমী ভবন, লাল থেকে নাল বিষমী ভবন, আর এটাকে বলছি লেবু থেকে নেবু, এটাকে বলছি ব্যঞ্জন বিকৃতি। দেখো, এই জায়গাতে ল ছিল, লটা ন হয়েছে, এই জায়গাতে ল ছিল, লটা ন হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো, যখন দুইটা সেম বর্ণ থাকবে, সম উচ্চারণে যখন দুইটা বর্ণ থাকবে তখন আমি সেই বর্ণটাকে একটা বর্ণকে ঠিক রাখবো আরেকটা বর্ণকে চেঞ্জ করব, তখন সেটাকে আমি বলবো বিষমী ভবন। আর যখন আমি সম উচ্চারণের না, যে কোনো একটা বর্ণ সেই বর্ণটাকে আমি আরেকটা বর্ণে রূপান্তর করে দিচ্ছি তখন সেটাকে আমি বলবো কি? বিকৃতি। লক্ষ্য করো, এই জায়গাতে কমন বিষয়টা কি? দুইটা সম উচ্চারণের বর্ণ একটা চেঞ্জ হয়েছে, আর এই জায়গাতে কিন্তু দুইটা সম উচ্চারণের বর্ণ না, শব্দমাঝের একটা বর্ণ চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা বিকৃতি। আর এটা কি? এটা হলো বিষমী ভবন। বুঝেছো না বুঝো নাই? একটু কমেন্ট করো। কথাটা কি বুঝছো? বুঝে থাকলে কমেন্ট করো। নাইম ইসলাম, বুঝতে পেরেছ? আমি বলেছি যে সম উচ্চারণের দুইটা বর্ণ, দুইটার মধ্যে একটা আলাদা হয়ে যাবে, তখন সেটাকে বলবো বিষমী ভবন। অর্থাৎ র র দুইটা সেম ছিল, সমান বর্ণ ছিল, অসমান হয়ে গেছে, তাই সেটা বিষমী ভবন। সমান থেকে অসমান, সমান থেকে অসমান, সেটা হলো কি? অসমান, সেটা হলো অসমান, সেটা হলো কি? সেটা হলো বিষমী ভবন। কি ভবন? বিষমী ভবন। আর দুইটা অসমান থেকে, অসমান থেকে দুইটা সমান, সেটা হবে কি? সেটা হবে সমী ভবন। এই কথাটা একটু মনে রাখো বা নোট করো, যে দুইটা সমান বর্ণ অসমান হয়ে যাবে সেটা হবে বিষমী ভবন, দুটো অসমান বর্ণ সমান হয়ে যাবে সেটা হবে সমীভবন। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে ব্যাপারটা ভালো বুঝবা। একটা শব্দ লিখলাম আমি, পদ্ম। পদ্ম, এই পদ্ম থেকে লিখলাম কি? পদ্ম। দেখো, পদ্ম থেকে লিখলাম কি? পদ্ম। দেখো তো, এই জায়গাতে কি ছিল? এই জায়গাতে ছিল দয়ের সাথে ম, আর এখানে চেঞ্জ হয়ে কি হলো? দয়ের সাথে দ। দেখো কি বলছি?
পদ্ম, পদ্মর সাথে কি আছে? দয়ের সাথে ম আছে, যুক্ত বর্ণ। এইটা এই পাশে এসে চেঞ্জ হয়ে হলো কি পদ্ম, দয়ের সাথে দ যুক্ত হলো, অর্থাৎ দুইটা আলাদা বর্ণ একই বর্ণে রূপান্তর হয়েছে। সুতরাং এটা কি অসমান থেকে সমান, সুতরাং এটা সমীভবন। আচ্ছা, এবার দেখো 2 নম্বর বলছি কর্তা, কি বলছি? কর্তা। কর্তা থেকে কি বললাম? কর্তা থেকে বললাম কর্তা। দেখো কর্তা থেকে কি বললাম? কর্তা। আচ্ছা, কর্তা থেকে কর্তা। তাহলে এইখানে দেখো তো রেফ ছিল মানে কি র, র এর সাথে কি যুক্ত ছিল? ত। এখানে এসে চেঞ্জ হয়ে কি হলো? ত, ত। দুটো সমান বর্ণ হয়নি? দেখো তো দুটো সমান বর্ণ হয়েছে কিনা? দুটা সমান বর্ণ হয়েছে। এবার 3 নম্বরে দেখো লিখছি বিদ্যা। বিদ্যা থেকে লিখলাম কি বিদ্যা। দেখো এখানে কি ছিল? দ ছিল, দয়ের সাথে কি যুক্ত ছিল? এখানে দ ছিল, দয়ের সাথে কি যুক্ত ছিল? অন্তস্থ জ। এখানে এসে কি হলো? বর্গীয় জ, বর্গীয় জ, সরি বর্গীয় জ, বর্গীয় জ। অর্থাৎ দেখো তো দুইটা সেম হয়ে গেছে কিনা? দুইটা সেম হয়ে গেছে। অর্থাৎ এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। দুইটা আলাদা ধ্বনি সেম উচ্চারণের ধ্বনিতে রূপান্তরিত হলে, সেম বর্ণে রূপান্তরিত হলে সেটাকে আমরা কি বলবো? সমীভবন বলবো, অর্থাৎ অসমান থেকে সমান করলো। আর আগেটা দেখো শরীর থেকে শরীর ছিল, অর্থাৎ দুইটা র, একটা র চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এটাকে কি বলছিলাম? ওটাকে আমরা বলেছিলাম বিষমীভবন। আর এটাকে বলছে কি? এটাকে বলছি সমীভবন। কথা বুঝছো? এই বাচ্চারা কথা বুঝেছো? আমি যেটা বলছি এটা কি বুঝেছো? বুঝেছো কি? আচ্ছা, বুঝে থাকলে এবার দেখো আমি কিন্তু 3টা উদাহরণ টেনেছি। আমি কিন্তু 3টা উদাহরণ টেনেছি। একটা হলো এইটা, আরেকটা এটা, আরেকটা এইটা। অর্থাৎ এটার আবার 3টা প্রকার আছে। একটা হলো দেখো, এটা হলো প্রগত সমীভবন, এটা হলো পরাগত সমীভবন, এটা হলো অন্যান্য সমীভবন। এবার দেখো তোমাদেরকে একটু আগে আমি পড়ালাম, কি পড়িয়েছিলাম? প্রথমটা ঠিক থাকবে, দেখো প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই। প্রথমটা ঠিক, তার মানে কি এটা প্রগত সমীভবন। এবার দেখো প্রথমটা র হয়ে গেল ত, পরেরটা ত, তই আছে আর কি, অর্থাৎ পরেরটা ঠিক আছে, প্রথমটা ঠিক নাই। পরেরটা ঠিক মানে কি? পরাগত। এবার দেখো দ আর জ হয়ে গেল কি? জয় জয়। অর্থাৎ এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। যখন কোনোটাই ঠিক থাকবে না তখন সেটা কি হবে? অনন্য। কথা বুঝছো না বুঝো নাই? এই কথা বুঝছো? কথা বুঝছো? কথা কি বুঝছো? একটু কমেন্ট করো দ্রুত, কথা বুঝছো কিনা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি তাই তো? আচ্ছা, বুঝেছি, ওকে। তাহলে আমরা এখানে 3 ধরনের সমীভবন দেখতে পাই, একটা হলো প্রগত, আরেকটা পরাগত, শেষেরটা কি অনন্য। ওকে, এবার আসো, আমাদের পড়া কিন্তু শেষ, আমাদের পড়াশোনা শেষ, আমাদের যা যা প্রয়োজন এখান থেকে আমাদের সব কমপ্লিট। ওকে, আমরা আরেকটা বিষয় দেখি। দেখো তো আমি একটা শব্দ লিখলাম ধর্ম, ধর্ম থেকে বললাম কি ধম্ম। দেখো তো এটা কি ধরনের পরিবর্তন? একটু দ্রুত কমেন্ট করবে, এটা কি ধরনের পরিবর্তন? দেখো তো এটা কি ধরনের পরিবর্তন, একটু দেখো, একটু দ্রুত দ্রুত কমেন্ট করবে।
ধর্ম থেকে ধম্ম, দেখো তো এটা কি ছিল? র ছিল, র এর সাথে ম যুক্ত ছিল, এই পাশে এসে কি হলো? ময় ময় হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক নাই, পরেরটা ঠিক আছে। এই জন্য এটাকে কি বলবো? পরাগত সমীভবন। কি বলবো? পরাগত সমীভবন। এই সবাই প্রগত লিখছো কেন? এত পরাগত, পরেরটা ঠিক, প্রথমটা ঠিক নাই, পরেরটা ঠিক, অর্থাৎ এটা পরাগত সমীভবন। দুইটা আলাদা বর্ণকে একই বর্ণে রূপান্তর করলো, এই জন্য এটা সমীভবন। এবং পরেরটা ঠিক আছে মানে পরাগত, প্রথমটা ঠিক থাকলে প্রগত হতো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমি একটা শব্দ লিখলাম করলাম, করলাম থেকে লিখলাম করলাম। দেখো তো, তোমার কাছে এটা সমীভবনের মতোই মনে হচ্ছে না? দেখো, র ল দুইটা আলাদা বর্ণ, সেম বর্ণে রূপান্তর হয়েছে, এটা কি তোমার সমীভবনের মতোই মনে হচ্ছে কিনা? লক্ষ্য করো, এটা কি তোমার সমীভবনের মতো মনে হচ্ছে? হাট! আরে পাগলা, এখানে যুক্ত বর্ণের দিকে তাকাইতে হবে, ধয়ের দিকে তুমি তাকাবা কেন? ধ দিয়ে তো কাজ নাই, কাজ হলো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের দিকে তাকাও। মাহফুজ ইসলাম, মাহফুজুল, তুমি যুক্ত বর্ণের দিকে তাকাও। এই যে র আর এই যে ম, যুক্ত বর্ণ, এটাই চেঞ্জ হয়েছে। এই ধর নিয়ে কোনো ব্যাপার নাই জায়গায়, ধর নিয়ে কোনো ব্যাপার না, ঠিক আছে? যুক্ত বর্ণ সমীভবন মানে কি? সমীভবন মানে হলো দুইটা আলাদা বর্ণ একই বর্ণ রূপান্তর হবে এবং যুক্ত বর্ণ হবে, দেখবা যুক্ত বর্ণ হচ্ছে। আচ্ছা, এবার দেখো, এটাকে কি আমাদের সমীভবনের মতো মনে হচ্ছে না? সমীভবনের মতোই মনে হচ্ছে, দুইটা আলাদা বর্ণ একই বর্ণে রূপান্তর হচ্ছে। ওকে, এই ক্ষেত্রে এটা সমীভবনের মতো মনে হলেও এটা সমীভবন নয়, এটা হলো রকার লোপ। তুমি দেখো, এইটার এটার মধ্যে পার্থক্য মানে এই মিল পাওয়া, দেখো রটা, রেফ মানে কি র না, এই রটা পরের বর্ণের মানে সরি, মানে রটা লোপ পাইলো এবং যার সাথে যুক্ত ছিল রটা মতে রূপান্তর হয়েছে, অর্থাৎ এই রটা ম হয়ে গেছে। এই জায়গাতে তোমার সেম মনে হতে পারে, কিন্তু মনে রাখবে র বর্ণ যখন আসবে, র বর্ণ, কি বর্ণ বললাম? র বর্ণ, সরাসরি বর্ণ যখন আসবে সে বর্ণটা লোপ পাবে এবং র এর পরে যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনটা তিক্ত হবে, সেটা হলো রকার লোপ। যেমন বললাম কি ধরলাম, ধরলাম থেকে কি ধরলাম, ধরলাম। বলছি মারলাম, কি বললাম? মারলাম। এই মারলাম থেকে কি মারলাম, ঠিক আছে? কথা বুঝছো? অর্থাৎ আমি তোমাকে যেটা বলছি যে র বর্ণটা যখন লোপ পাবে, লোপ পেয়ে আর কি পরের ব্যঞ্জনটা দ্বিত্ব করবে, সেটা হলো রকার লোপ, অর্থাৎ র বর্ণ, নট রেফ। বুঝছো? বুঝছো? যদি বুঝে থাকো তাহলে এইভাবে স্টাডি করো, পড়াশোনা করো। তারেক ইসলাম ভাইয়া, এত পড়া কি হবে? পড়তে হবে ভাইয়া, পড়তে হবে। তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী না, তুমি অ্যাডমিশন সিকার না, তোমাকে তো পড়তে হবে, তুমি না পড়লে পড়বে কে? কে পড়বে? পড়তে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকুই। হ্যাঁ, আমাদের ধ্বনি পরিবর্তন টপিকটা শেষ, আমাদের ধ্বনি পরিবর্তন টপিকটা শেষ। তর্ক থেকে তর্ক আছে তো, এটা কি আছে? রকার লোপ দেওয়া আছে, রকার লোপ দেওয়া থাকলে ওটা ভুল। হম, ধন্যবাদ নাইম ইসলাম, সাথেই থাকো, হ্যাঁ, যুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। ওকে, তর্ক থেকে তর্ক, এটা দেখো, যেটা দেওয়া থাকুক না কেন, তুমি আহ
সমীভবন লিখবা। হ্যাঁ, রেফ যেহেতু আছে সমীভবন লিখবা। এই বিরোচন অংশ তো প্রতিদিন দেই, তুমি পেজ দেখো না? প্রতিদিন 8:30টায় থাকছে বিরোচন। আজকে বিরোচন 2 নম্বর ছিল, কালকে 3 নম্বর, 8:30টায় এই পেজে 8:30টায় প্রতিদিন 8:30টায় পোস্ট হতে থাকবে বিরোচন পার্ট, ঠিক আছে? নিজ দায়িত্বে পড়ে নিবা। ওকে, তাহলে আর কথা না বাড়াই, অনেক কথা হলো। হ্যাঁ, নবম দশম শ্রেণীর বই আছে, এই বইটা অনেক পুরনো তো, অনেক সংস্কার করা দরকার ছিল, কিন্তু সংস্কার করা হয়নি, পরিমার্জন করা হয়নি, ঠিক আছে? এই জন্য তোমাকে একটু বেসিকটা ক্লিয়ার রেখেই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের পরবর্তী 3টা পাইছি, যাত্রাটা বুঝি নাই, কিসের যাত্রাটা 3টা পাইছি বুঝি নাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমার বই ছিল, এখন বই নেই, এখন যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই, ক্লাস করো আর বই পড়ো। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।